দেখুন, আমাকে স্পর্শ করার চেষ্টা করলে আপনি আপনার প্রাণ হারাবেন। তাই যে কোনো উপায়ে আমার কাছাকাছি আসার চেষ্টা করবেন না। ঝিলের কথা শুনে ভরকে গেল অভিনব। একটু আগেই মেয়েটিকে গুন্ডাদের হাত থেকে বাঁচালো, অথচ সেই মেয়েটির রিয়াকশন দেখে মনে হচ্ছে বাজে খুব ভুল হয়ে গেল। ঝিল বারবার হাতে থাকা স্টিল প্যাকেট নাইফটা ঘোরপাক খাওয়াচ্ছে। চোখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে বেশ ভয় পেয়ে গিয়েছে। অভিনব আগালো না, দূর থেকে বলল, আমাকে দেখে গুন্ডা মনে হয় আপনার? আশ্চর্য। হতেও পারে। আশ্চর্য। এই যে এতগুলো বদ লোকের থেকে আপনাকে সেভ করলাম, এটা কি মিথ্যা? না, হতেও পারে। আপনাকে নিয়ে তো মহা মুশকিল। প্লিজ প্লিজ ডোন্ট বি প্যানিক। অভিনব আশ্বস্ত করা বাক্যে ভরসা পেল না ঝিল। ছেলেটা পকেট থেকে একটা কার্ড বের করে বলল, ওয়ার ইজ মাই ইন্ট্রোডিউস, যেখানে স্পষ্ট ইংরেজি হরফে লেখা আছে আমার নাম অভিনব সরকার ইহান। আমি একজন ট্রাভেলার যে কিনা 35টা দেশ ভ্রমণ করেছে। অভিনব সরকার ইহান নামটি শুনেই বুকের ভেতরটা ছ্যাট করে উঠল। ঝিল আধার থেকে আলোতে এলো এবার। এখন ছেলেটার মুখ স্পষ্ট। উত্তেজনায় কেঁপে উঠল ঝিল, বারবার মুখে হাত দিচ্ছে, পাক শক্তি হারিয়ে ফেলছে যে। আর ইউ ওকে মিস? আপনি এমন করছেন কেন? লিসেন, আমি আপনাকে টাচও করব না। দেখুন, আমি আরো দূরে সরে যাচ্ছি। ঝিল এখনো কেমন করছে। অভিনব বিষয়টা বুঝতে পারলো না। ওর মনে হলো মেয়েটি মানসিক ভাবে অসুস্থ। ঠোঁট দুটি উল্টিয়ে কামড়ে রইল। তাই কয়েক মিনিট পর শান্ত হলো ঝিল। চোখ মুখ যেন আলোকিত হয়ে আছে। সামান্য ভাঙা কণ্ঠে বলল, আপনি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রবাসী অভিনব সরকার ইহান? জি, কিন্তু আপনি এমন করছেন কেন? পাকা রাস্তায় বসে পড়ল ঝিল। খুশিতে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। হেসে স্বপ্ন পুরুষ অভিনব, যার ছবি বুকের মাঝে গেঁথে আছে সার্বক্ষণিক। ঝিলের আচরণ অদ্ভুত ঠেকল। বার্তা বহন মিহি শব্দ তুলেছে। বোধহয় বৃষ্টি নামবে। তবে অসময় বৃষ্টি বেশ ভালো লাগে ওর। তাই আপাতত চোখ বন্ধ করে মেঘের ডাক অনুভব করতে লাগলো। ঝিল এতক্ষণ পর নিজের অবস্থান বুঝতে পারলো। ইস, সে কি ভুল চাই না করে ফেলেছে। চটজলদি উঠে বসলো মেয়েটি। লজ্জা আর আড়ষ্টতা কাজ করছে খুব, তবুও বলল, আম সরি, আমি আসলে খুবই নার্ভাস ছিলাম, তাই এমনটা করে ফেলেছি। ঝিলের কণ্ঠ কর্ণপাত হলো না ছেলেটার। সে ব্যস্ত প্রাকৃতিক সান্নিধ্য অনুভবে। ঝিল সেটা লক্ষ্য করে তাকালো। ভিডিওতে দেখেছিল অভিনবকে ঠিক একইভাবে চোখ বন্ধ করে প্রাকৃতিকে অনুভব করে। কি সুন্দর তার অনুভব শক্তি। ঝিল হারিয়ে গেল তাতে। ইতোমধ্যে কয়েকটা হার্টবিট মিস হয়েছে ওর। এভাবে থাকলে হয়তো মরেই যাবে। বাতাসের বেগ বেড়ে গেছে। চোখ মেলে তাকালো অভিনব। অদূরে দাঁড়িয়ে থাকা মেয়েটি এখনো কাঁপছে। মনে হচ্ছে কিছু নিয়ে খুবই বেশি চমকিত। কাছে আসলো অভিনব, হাতটা বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো মিস, আমি অভিনব সরকার ইহান। আপনি? ঝিল, অহনামিটা ঝিল। নিজের পরিচয় দিল ও হাত মিলালো না সে। বিষয়টা তেমন পাত্তা দিল না অভিনব। ঠোঁটের হাসিটা আরেক প্রসারিত করে বলল, ভয় পাবেন না প্লিজ, না হলে আমার লজ্জা লাগবে। ছেলেটার মুখ থেকে কথাটা অদ্ভুত শোনালে। অভিনব যে কি না ইতোমধ্যেই 35টি দেশ ভ্রমণ করেছে, হাজারো মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, সে পাবে লজ্জা? বিষয়টা খুব বিস্ময়কর। কোথায় ডুবে গেলেন মিস ঝিল? না মানে, আমি আসলে একটু বিস্মিত। ঠোঁট উল্টিয়ে হাসলো অভিনব। এমনটা প্রথম নয়। এর আগেও বহু সংখ্যক নারী তার সান্নিধ্য পেয়ে বিস্মিত, হতবাক কিংবা চমকিত হয়েছে। তবে সামনে থাকা বাচ্চা মেয়েটি সবার থেকে একটু আলাদা, হয়তো বাঙালি বলেই। আমরা কি সামনে এগোতে পারি? ইয়া শিওর। ঝিলের সহজ উত্তর। এখন কিছুটা সহজ হয়েছে মেয়েটা। অভিনব প্রশ্ন করলো, এই ঘন রাত্রিতে গহীন জঙ্গলে কি করছেন? আমি আসিনি, আমাকে নিয়ে এসেছে ওরা। সেটা তো বুঝলাম, তবে এই রাস্তাতে কি করছিলেন? না মানে আমি। তোতলে যাচ্ছে ঝিল। মনে হচ্ছে কথাগুলো বলতে চায় না। অভিনব শুধালো, বয়ফ্রেন্ড কেস? এই না, একদমই নয়। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। থাকতেই পারে, এটা কোনো অস্বাভাবিক বিষয় না। না, সত্যিই নেই। কথাটা শেষ করে মুখ গোমরা করে ফেললো মেয়েটি, যেন একরাশ ঘন কালো আধার এসে ওর চোখে মুখে ছুঁয়ে গেছে। অভিনবের ধারালো দৃষ্টি লক্ষ্য করলো সেটা। হাসি পাচ্ছে ওর।
সহসা এমন মেয়ে মানুষ দেখা মিলে না যার কিনা প্রতি ক্ষণে ক্ষণে মুখে ভঙ্গিমা বদল ঘটে। অন্য মনস্ক ঝিল হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। খপ করেই মেয়েটির বাহু খামচে ধরল অভিনব, কিছুটা রাগী কণ্ঠেই বলল, কি করছেনটা কি? মন ধ্যান জ্ঞান সমস্তটা বসন্তে হারিয়ে গেছে মনে হচ্ছে। বসন্ত জড়িয়ে নিজেকে ভুলে গেলে হবে? লজ্জা পেল ঝিল। অভিনবের কঠোর বাক্যগুলো শুনে নয়, বরং অভিনবকে এত কাছ থেকে অনুভব করতে পারায় ঝিলের মাথাটা অভিনবের বুক বরাবর। মিহি একটা ঘ্রাণ নাকে এসে লাগছে। মনে হচ্ছে সত্যিই বসন্ত এসে গেছে। লজ্জা লাল বর্ণের আবার ছড়িয়ে গেল ওর সর্বমুখে। অভিনব নিজেও চমকিত হলো এবার। মেয়েটির বাহু ছেড়ে দিয়ে কিছুটা দূরে দাঁড়ালো, শুকনো দুটো ঢোক গিলে তাকালো আর চোখে। শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেও। এমন কেন হচ্ছে? আগে কখনো এমন নার্ভাস ফিল হয়নি তো। তবে সত্যি কি বসন্ত এসে গেছে? একরাশ মন খারাপ নিয়ে টেরেস এ বসে আছে ফারাবি। মন খারাপ হবে পাই না কেন? এই যে কলেজ থেকে বসন্ত উৎসব নিয়ে সফর করবে, অথচ এক মানব তাকে যেতে দিচ্ছেন। কেঁদে চোখ লাল করে ফেলেছে মেয়েটা। রিমি নিজেও ব্যথিত। তার ভাইটা এমন কেন? মন খারাপ করিস না, জানো, দেখবি পরের বছর ঠিকই যেতে পারবি। যেতে পারবো। সেটা হলো মরার পর। বিগত 4 বছর যাবৎ এমনই হচ্ছে আমার সাথে। নেক্সট ইয়ার করা হয়, তবে নেক্সট আর আসে না। মুখটা চুপসে গেল রিমির। গালে হাত দিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে ফারাবি। ইস, সত্যি তো, সব শখ কি কপুরের মতো উড়ে যাবে নাকি? ভঙ্গুর হৃদয় নিয়ে চলে গেল রিমি। ভাইয়ের সাথে কথা বলার শক্তি ওর নেই। রিফাতের সাথে মনিকার দ্বন্দ্ব লেগে গেছে। মনিকার দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবে নিয়ে যেতে হবে, অথচ রিফাত এত ঝামেলা পোহাতে চাচ্ছে না। ফোনে একচোট লেগে গেল দুজনের। কল কেটে ফারহানের কাছে এলো সে। হতাশার নিঃশ্বাস ফেলে বলল, প্রেম, এই প্রেম হলো একটা প্যারা। চাইনা গার্লফ্রেন্ড, অসহ্য হয়ে গেছি আমি। সিগারেটে শেষ টান দিল ফারহান, তবে নিরুত্তর রইল। ওর ইচ্ছে করছে না উত্তর দিতে। রিফাত এবার ঝাঁজ নিয়ে বলল, তুই কি শুনতে পাস না আমার কথা? শুনলাম। কি শুনলি? তোর প্রেম কাহিনী। প্লিজ ইয়ার, কোনো সমাধান দে আমায়। ব্রেকআপ কর। আশ্চর্য। গা দুলিয়ে হাসলো ফারহান। সিগারেট খাওয়া আধকালচে ঠোঁটটা সামান্য প্রসারিত হচ্ছে, আবার সংকুচিত হচ্ছে। ছেলেটার মুখমণ্ডলে সহসা হাসি দেখা যায় না। এই হাসি বিরল, এই হাসির মোহ অন্তর্হিত। ফারহাদের হঠাৎ বিশেষ আহ্বান এর কারণ বুঝতে পারল না ফারহান। তবে ভেতর বস্তি থেকে কিছু আশঙ্কা হচ্ছে। রুমের কাছে গিয়ে নক করলো সে। ওপাশ থেকে শীতল এক কণ্ঠ কানে এলো, ভিতরে আসো ফারহান। জি আব্বু। বসো। সামনে থাকা আসনটিতে বসলো ফারহান। ফরহাদ অ্যালকোহল যুক্ত ওয়াইন পান করেন না, তবে নন অ্যালকোহল বিয়ার পান করেন। ফারহান সেদিকেই ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আব্বু তুমি বিয়ার পান করবে না আর? কেন বলো তো? অস্বাস্থ্যকর। মাঝে মাঝে খেতে হয় ফারহান। যারা বিজনেস করে তারা সবাই বিয়ার নেয়। কথা বলল না ফারহান। প্রতিবারই এমন উত্তর করেন তিনি। ফারহানকে এক গ্লাস অফার করলো, তবে ফারহান সেটা নিল না, বরং দাঁতের দাঁত চেপে বসে রইল। তিনি গ্লাস শেষ করে ফারহাদের বললেন, আমরা সবাই জানি ফারাবিকে পছন্দ করো তুমি, তাই বলে ওর নির্দিষ্ট একটা স্পেস আছে, সেটা ভুলে গেলে চলবে না। ওর কোনো স্পেস নেই আব্বু। অতি শীতল কণ্ঠে কেঁপে উঠল ফরহাদ। ছেলের কণ্ঠে অধিকার ফুটেছে। কেন যেন ভালো লাগলো ওনার। এতক্ষণ তেমন মনোযোগ না দিলেও এবার পূর্ণ মনোযোগ ফেললেন তিনি। ফারহানের চোখ জোড়া সহজ হয়ে আছে। তিমিরের ফোঁটা আলোর মতো ঝলকানি আসে। কম্পিত হলেন তিনি। নিজের ছেলেকে এভাবে খুঁটিয়ে কখনোই দেখেননি তিনি। তবে আজ মনে হলো প্রচুর ভুল হয়ে গেছে। আর কিছু বলবে আব্বু? না। ফারহান উঠে দাঁড়ালো। এমনটাই আজ করেছিলেন সে। তবে ফারাবির বিষয় ওর উত্তর সবসময় অন্যরকম। ছোট কাকি কোথায় তুমি? ফারহানের কণ্ঠে ছুটে এলেন ফারাবির মা। ভদ্রমহিলা বেশ ভালোবাসেন ওকে। ফারহান অভিযোগের কণ্ঠে বললেন, বাসায় বিরিয়ানি রান্না হচ্ছে, আর আমায় জানালেও না। ভুল হয়ে গেছে বাবা, তুই ঘরে যা, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে। আচ্ছা, ফারাবি কোথায়? অভিমান করেছে খুব, দেখ হয়তো ছাদে গিয়ে বসে আছে।
একটু ভাবলো ফারহান, তারপরেই কিচেনে গিয়ে বিরিয়ানি নিয়ে এলো। ওর আচরণ দেখে মৃদু হাসলেন ফারাবির মা। দোলনায় পা উঠিয়ে বসে আছে ফারাবি, মনটা ভীষণ খারাপ। সব সময় ফারহান এমন করে কেন? এত অধিকার ফলাতে আসেন তিনি? ভালোবাসা কি একদিক থেকে হয়? ফারহানকে কখনো কি বলেছি আমিও আপনাকে ভালোবাসি? তবুও এই মানব অধিকার দেখাতে আসেন। খুব রাগ হচ্ছে ওর, ইচ্ছে হচ্ছে ছাদ থেকে পড়ে যেতে। না থাকবে ও, আর না থাকবে হবে কারো সমস্যা। ছাদ থেকে ফেলে দেই? বিহবল হয়ে গেল ফারাবি, মনের কোথাও মনেই রয়ে গেল। অথচ এসে পড়েছে সে। পেছন ঘুরে তাকানোর সাহস হলো না। এতক্ষণ রাগ ও হলো, এখন ভয় হচ্ছে খুব। ফারহান মানে বাঘের মতো গর্জন, শিয়ালের মতো বিচক্ষণ, আর ঈগলের মতো দৃষ্টি, সব মিলিয়ে কোনো বিশেষ ধরনের প্রাণী। ফারহানের উপস্থিতি খুব কাছে অনুভব হতেই বুকের ভেতর ধিম ধিম আওয়াজ হতে লাগলো। মনে হচ্ছে হৃৎপিণ্ড বুক চিরে বেরিয়ে আসবে। কি হলো? ফেলে দেই তোকে? ভয় পাই না আমি। আচ্ছা, এত সাহস? কেন ভয় পাবো আপনাকে? কে আপনি যে ভয় পেতে হবে? মেয়েটার কণ্ঠে রোষ গলে গলে পড়ছে। মনে হচ্ছে বহু চেষ্টার পরও বাক্যগুলো উচ্চারণ করছে সে। ফারহান খাবারটা সাইড করে রেখে একটু আগালো। অনেক চেষ্টার পর ফারহান অনাকাঙ্ক্ষিত কাণ্ডে চোখ খুলে রাখতে পারলো না। তির করে ঘামছে ফারাবি, তবে ওকে অবাক করে দিয়ে কেবলি হাসলো ফারহান। সন্তপর্ণে কপালে চুমু নেকে বলল, যেদিন অধিকার দিবি সেদিনই স্বাদ নিব। লজ্জা কি বস্তু তা জানা নেই ওর, তবে এই মুহূর্তেই মরে যেতে ইচ্ছে করছে ওর। সামনে থাকা মানুষটি দিকে তাকাতেও পারছে না। ওর অবস্থা বেশ উপভোগ করছে ফারহান। মানুষের সর্বসুখ তো ভালোবাসাতেই। এখন অপেক্ষা শুধুই বসন্তের। রেসপন্সের ভিত্তিতে আসবে গল্প, দুটি জুটি থাকছে এই গল্পে, সাথে থাকবে সুন্দর এক ভ্রমণ। বিরতহীন বেজে চলছে ফোন। ঝিলের তাতে কোনো হেলদোল নেই। সে ব্যস্ত পাশে থাকা পুরুষটির গায়ের সুবাস নিতে। ছেলেটার সৌন্দর্য ওকে ভস্ম করেই দিবে। একটা মানুষ এত সুন্দর হয় কি করে? এক্সকিউজ মি, আপনার ফোন রিং হয়ে চলছে। হো, হোয়াট? না মানে সরি, আসলে আমি বুঝতে পারিনি। মেকি হাসি দিয়ে ফোনের স্ক্রিনে তাকালো সে। আহনাব ভাইয়ের নামটা দেখেই বুকের ভেতর কেঁপে উঠল বেশ। অভিনব তাকিয়ে আছে মেয়েটার ভাব ভঙ্গিমা বুঝতে, তবে চাহনিতে ভয় দেখেই নিজেই কেমন নুয়ে গেল। ভেতর থেকে একটি শব্দই শুনতে পেল। মেয়েটি কি বিপদে আছে? হ্যাঁ ভাইয়া বলো। ফোন রিসিভ করছিল না কেন? আসলে আমি কি আসলে আসলে করছিস? তুই ঠিক আছিস তো বোন? হ্যাঁ ভাইয়া, আমি অল রাইট। তুমি টেনশন করিও না তো। আর শোনো, রোহান ভাইয়াকে বলে দিও যেন আমাকে নিয়ে টেনশন না করে। আরে টেনশন কি, শুধু শুধু করছিস? সবাই খুব রেগে আছে, এবার আর রক্ষে নেই বোধহয়। সে কি, প্লিজ 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 তুমি ম্যানেজ করো সবাইকে। দেখছি আমি কি করা যায়, বাট তুই সাবধানে থাকিস। হুম। ফোন কেটে দিয়ে পেছনে ঘুরতেই অভিনবের সাথে ধাক্কা খায় মেয়েটি। ভয়ে একদম জড়সড় হয়ে যায়। অভিনব কি কিছু শুনছে? এই যে মিস, আপনি তো বড্ড বেখেয়ালি। কেন? আমি আবার কি করলাম? একটা পার্স এগিয়ে দেয় অভিনব। জিভ কাটে ঝিল, মাথা চুলকিয়ে বলল, অ্যাকচুয়ালি আমি না একটা অদ্ভুত। তেমনি আর কি। মাথা নিচু করে হাঁটতে লাগলো দুজনে। অভিনব বেশ ভালো বুঝতে পারছে এবার বাচ্চা একটা মেয়ে, তবে সাহস আছে বেশ। হ্যাক করে কাশলো সে। ঝিল বলল, পানি খাবেন? হুম। আচ্ছা একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আপনি বেরিয়ে আসলেন হঠাৎ করে, আমি তো কোনো নিউজ পাইনি। ভ্রু কঞ্চিত করে তাকায় অভিনব। বেশ বিপাকে পড়ে যায় ঝিল। কোনো জায়গায় কোনো কথা বলে দিল। এবার তো নিশ্চয় এক্সপ্লেনেশন চাইবার অভিনব। ঠিক হলো না তো? ঠিকও হলো না তেমন। অভিনব বলে উঠল, আমি কোথায় যাই সেসব নিউজ রাখেন আপনি? না মানে তেমন কেন হবে? আপনি কোন দেশে ট্রাভেলে যাচ্ছেন সেটা তো নিউজে দেখানোই হয়, তাই না? তা ঠিক, তবে এবার যে আমি লুকিয়ে এসেছি। রিয়েলি? চকচকে কণ্ঠে বলল ঝিল। অভিনব বেশ হাসি পাচ্ছে ওর উত্তেজনা দেখে, তবে সে হাসলো না। বেশ সিরিয়াস অভিব্যক্তি করে বলল, কেন বিশ্বাস হচ্ছে না? আরে হবে না কেন, আমি তো আপনাকে দেখেই পালিয়ে এসেছি। সরি। লেটস মি এক্সপ্লেইন। ইয়া শিওর। বেশ ভাব নিয়ে দাঁড়ালো ঝিল, কিছুটা মোটিভেশনালি স্পিকারের মতোই। অভিনব ও ধারালো দৃষ্টি মেলে তাকালো, যেন বেশ ভালো স্রোত আসে। ঝিলকে দেখে মনে হচ্ছে খুব আনন্দ পাচ্ছে কথা বলতে।
তো বিষয়টা হলো, আমি যে 3 বছর পূর্বে একটা নিউজ দেখেছিলাম যেখানে আপনি তথা অভিনব সরকার ইহান নামের একটা প্রিয় বাঙালি আর জন্মগত বিদেশি ছেলে বাসা থেকে পালিয়েছে শুধুমাত্র ভ্রমণের জন্য, আর সেটাই ছিল আপনার 15তম দেশ ভ্রমণ। বিষয়টা আমাকে এমন ভাবে অ্যাট্রাক্ট করলো যে আমিও আপনার পথে গমন করলাম। বাট আফসোস, প্রতিবার কয়েক কিলোমিটার যাওয়ার পর পরই ধরা খেয়ে যেতাম। তখন তো বেশ অনেকটাই ছোট ছিলাম, তাই আমার ভাইয়ারও সাহায্য করতো না। বুঝলাম। বেশ অ্যাট্রাকটিভ ম্যাটার। হুম হুম, একদম দারুণ না বিষয়টা? বেশ দারুণ। তো মিস ঝিল, আপনি কি এখন বড় হয়ে গেছেন? কথাটা কানে পৌঁছাতে কিছুটা সময় নিল ছিলেন। উৎসুক করতে লাগলো মেয়েটা। ইতোমধ্যেই লজ্জায় লাল হয়ে গেছে মুখ, হাত কচলাতে লাগলো, পুরোটা মনোযোগ মাটির দিকে। অভিনব হাসলো, তবে সেই হাসিটা অন্তঃকরণে স্থায়িত্ব পেল। সহজ হতে অভিনব শুধালো, বয়স কত আপনার? 17 বছর। বিশ্বাস করুন, এই বয়সে আমাদের পাশের গ্রামের ললিতা 2 বাচ্চার মা হয়ে গিয়েছিল। সেই হিসেবে আমি নিশ্চয়ই ছোট নই। ভিমনি খেলো অভিনব। ঝিলের নাকের পাটা লাল হয়ে আছে, বোঝা যাচ্ছে ভীষণ লজ্জিত সে। চাঁদের আলোতে স্নিগ্ধ মুখটায় লাল আভা ছড়িয়ে আছে, যেন কোনো চন্দ্রকুমারী অথবা অপ্সরী দাঁড়িয়ে। হঠাৎ বাতাস এসে এলোমেলো করে দিল চুল। হালকা শীতের মাঝেও ফুলের গন্ধে মোমো করছে পরিবেশ। অভিনব অনুভব করতে পারে বসন্তের আগমনের বার্তা এসেছে তার কাছে। সেই স্নিগ্ধতায় চারপাশ হয়েছে বিমোহিত। ঝিলের শীত লাগছে অধিক। কাঁধের ব্যাগ থেকে জ্যাকেট বের করে দিল অভিনব। বিস্ফোরিত চোখে ঝিল তাকাতেই মৃদু হেসে অভিনব বলল, পড়ুন, সমস্যা নেই কোনো। বিনা বাক্যে জ্যাকেট পরে নিল ঝিল। অভিনব ও ওর মাঝে সামান্য দ্রুত বজায় রেখেই এগিয়ে চলেছে। রাতের স্নেহময় আলোতে হয়তো ঝিলের লজ্জা মাখা মুখটা আর দেখতে পেল না ছেলেটা। তবে ঝিল নুইয়ে যাচ্ছে কেমন। জ্যাকেট খামচে ধরে ঘন ঘন শ্বাস নিল, যেন প্রিয় পুরুষের সাথে লেপ্টে আছে সে। দারুণ এক সুবাস এসে জড়িয়ে নিচ্ছে ওকে। ফুলের সুবাস নয়, এটা প্রিয় পুরুষের গায়ের সুবাস, অভিনব নামক মাদকময় সুবাস। ঘামে ভেজে শার্টের হাতটা গুটিয়ে নিচ্ছে ফারহান। একটু আগেই কড়া রোদ্দুরের মাঝে দৌড়ে এসেছে। মাঝপথে গাড়ির টায়ার গেল চুপসে, আর সেই কারণেই 15 মিনিটের পথ ছুটে আসতে হলো। ঘড়ির দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসলো ফারহান। যা, এখনো মিনিট খানেক সময় বাকি। কপালে ঘাম টুকু মুছতেই বেল বেজে উঠলো। প্রগাঢ় দৃষ্টি মেলে সামনে দিকে তাকালো ফারহান। 2 বিনুনি করা কাঁধে বেবি পিঙ্ক কালার ব্যাগ ঝুলিয়ে আসছে তার প্রিয়সী। স্থির দৃষ্টি মেলে দেখছে তার ফারহান। গেটের কাছে এসে থমকে যায় ফরাবি। বুকের ভেতর দিন দিন আওয়াজ হতে লাগলো। এই ভয়ঙ্কর মানবকে দেখলেই ওর হার্টবিট অদ্ভুতভাবে থেমে যায়। মনে হয় এই বুঝি প্রাণ পাখি ডানা মেলে উড়ে যাবে। ফারাবি, ফুচকা খাবি? চমকে দুহাত পিছিয়ে গেল ফারাবি। ফারহান নিজের হাসি চেপে রেখেছে। মেয়েটার সামনে হাসা যাবে না, একদমই না। বুকে থুতু দিয়ে ফারাবি বলল, না না, আমি খাবো না ফারহান ভাইয়া। আরে না, আয়, আমি তোকে খাওয়াবো। খাবো না আমি। কাঁদো কাঁদো মুখ দেখে বিন্দু মাত্র মায়া হলো না ফারহানের। খপ করে মেয়েটির হাত চেপে ধরলো। ফারাবি বুঝতে পারলো আজ ওর দিন শেষ। স্কুলের গেট পেরিয়ে পুকুর পাড়ে অনেকগুলো ফুচকার স্টল। হার চোখে তাকালো ফারহান। ফারাবি একদম চুপসে গেছে। ফুচকাওয়ালার মামার উদ্দেশ্যে ফারহান বলল, বেশ ঝাল দিয়ে ফুচকা বানাবেন মামা? জি মামা। মামা শুনেছি 5 মরিচের ফুচকা বানিয়ে দেন। মামা, বানাই তো। সেটাই দিন। আচ্ছা। ফুচকাওয়ালা ফুচকা বানাচ্ছে। ফারাবি বুঝতে পারলো এই মুহূর্তে 5 মরিচের ফুচকা তার জন্যই বানানো হচ্ছে। তবে ভয়ঙ্কর মানবের মুখশ্রীর দিকে তাকিয়ে গলায় কথা আটকে গেছে। ফুচকা স্টলের পাশে লোক সমাগম বাড়তে লাগলো। তাই ফুচকা নিয়ে কিছু একটা দূরে এলো ফারহান। শুনশান নীরব সে স্থান। একটা ফুচকা হাতে তুললো ফারহান, বলল, হা কর। খাবো না আমি। হা করতে বলেছি আমি। মাথা ঝাঁকালো ফারাবি, অর্থাৎ কিছুতেই খাবে না সে। জ্বলন্ত আগুনের মতো লাল হয়ে গেল ফারহানের মুখ। জোর করে একটা ফুচকা মুখে তুলে দিল। ঝালে শরীর কাঁপছে মেয়েটার। সেদিকে পাত্তা নেই দিয়ে পরপর ফুচকা মুখে দিতে লাগলো ফারহান। এত ঝাল মুখে দিচ্ছে দেখে কেঁদে উঠলো মেয়েটি। আর চোখে সেটা দেখলো ফারহান। তবে সে ফুচকা মুখে নিতেই ব্যস্ত।
ফারাবির হাত পা কাঁপছে, বারণ করার জন্য যে শব্দ প্রয়োজন তা মেলাতে পারছে না। 10টা ফুচকা খেয়ে আর খেতে পারলো না ছেলেটা, কান লাল হয়ে গেছে, চোখ দুটো ফেটে যাবে যেন। ফারাবির কান্না থামছে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। ঝটকা মেরে মেয়েটিকে কাছে টেনে নিল ফারহান, কপালে কপাল ঠেকিয়ে দিয়ে বলল, বুঝিস তুই এই আমিটা কতটা ভয়ঙ্কর জানিস না তুই? কেন বারণ করা সত্ত্বেও ঝাল দেওয়া ফুচকা খাস রোজ? আমি আর খাবো না, আর ফুচকা খাবো না। ঝালে মুখ থেকে আর্তনাদ আসতে চায়। প্রতিটা ফুচকাতে 5টা করে ছোট মরিচ ছিল, যদিও অনেক বেশি ঝাল নয়, তবে এতগুলো মরিচ একসাথে পেটে যাওয়ায় তো অদ্ভুত যন্ত্রণা হচ্ছে। ফারহানের অবস্থা দেখে ভেঙে পড়লো ফারাবি। চারপাশে কাউকে দেখতেও পাচ্ছে না, ছেলেটা যেন মুহূর্তেই জ্ঞান হারাবে। ঠিক ছুটে এসে চাপড়ে ধরলো ফারাবি, কান্না মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো, কেন এমনটা করলেন আপনি? এখন আমি কি করব? কি করে আপনাকে সুস্থ করব আমি? অঝরে কাঁদছে মেয়েটি। ফারহানের চোখের কোণ বেয়ে পানি নেমে যাচ্ছে, শরীর গরম হয়ে গেছে। বা হাতে শার্টের দুটো বোতাম খুলল সে। ফারাবি এখনো জড়িয়ে আছে, হিদায়ত জ্ঞান নেই ওর। সর্বদা রাগী মেজাজ নিয়ে চলা মানুষটার করুণ মুখ ও সহ্য হচ্ছিল না যেন। বেশ কিছুটা সময় পর শান্ত হলো ফারহান, ঝাল কমে গেছে, তবে ঠোঁটের কোণে রহস্যময় হাসি আলগুছে। ফারাবির মাথায় ঠোঁট ছোঁয়ালো সে। ফারাবির জ্ঞান এখন অন্যথে। এভাবে কোনো পুরুষ মানুষকে চাপড়ে ধরে সে। অদ্ভুত এক নেশা লেগে গেছে ওর। এই সময়ে যেন থমকে যাক, এটাই ওর একমাত্র চা। অথচ জানা নেই কেউ একজন নিজ পরিকল্পনা পূরণ করতে পারা উল্লাসে মেতে উঠেছে। পশ্চিমা আকাশে কিছু পাখি উড়ে যাচ্ছে, ঝিল এখনো চোখ বুজে, তবে অভিনব জেগে আছে প্রাকৃতির মায়া মোহতে। কি সুন্দর এই ধরা! সৃষ্টি ও তার সৃষ্টিতার প্রশংসা যতই করা হোক না কেন, তার নিতান্তই তুচ্ছ এই সৌন্দর্যের কাছে। এই যে আকাশ থেকে নেমে আসা বিন্দু বিন্দু শিশির কণা ঘাসের ওপর লেপ্টে আসছে কেমন, কচি পাতাগুলো হালকা বায়ুতে কেমন মুক্ত আর প্রাণচ্ছন্ন হয়ে দুলছে। অভিনবের অধরে স্নিগ্ধ এক হাসি, সে যেন ডুবে আছে প্রাকৃতির মাঝে। শুষ্ক হাতটা পকেট থেকে বের করে ঘাসের উপর ছোঁয়াতেই একদোলা শিশির এসে ভিজিয়ে দিল হাত। তাতে যেন শরীরের তার অন্তরাত্মা অব্দি শীতলতা নেমে গেল। এখনো শীতের প্রকোপ রয়েছে বেশ, অথচ দরজায় এসে দাঁড়িয়েছে বসন্ত। আজ রাত্রি পেরোলেই পহেলা ফাগুন, তার চারপাশে বসন্তের রাঙা ছোঁয়া। স্থির চিত্তে ঘাস থেকে হাত ছাড়িয়ে নিল সে, কাঁধের ব্যাগটা টেনে নিয়ে পাশে রাখলো বেঞ্চে। ঝিল ঘুমে বিভোর হয়ে আছে। কাল রাত্রিতে বাস স্টপে এসে আশ্রয় নিয়েছিল দুজনে। মেয়েটাকে ডাকতে গিয়েও তাকালো না, বরং হাতে থাকা ঘড়িটা নাড়িয়ে চাড়িয়ে দেখলো সময়। খুব বেশি নয়, সবেমাত্র ভোর 5টা বেজে কিছু লগ্ন। মোটামুটি সূক্ষ্ম এক আলো ছড়িয়েছে চারপাশে। নেটওয়ার্ক নেই রাস্তায়। পাহাড়ি এলাকায় এমনটাই হয় বটে, তবে পাশে থাকা সাইনবোর্ড বলছে কি ঠিক 6টা বাজে বাস এসে থামবে। অপেক্ষা না করে এদিক সেদিক ঘুরতে লাগলো অভিনব। খেজুর গাছে রস নেই বললেই চলে, তবুও একদলা পিপিসু মানব এসেছে কাক ভরে। আধার কাটেনি ঠিক কি, তবে তারা নিজ কার্যকর্ম শুরু করে দিয়েছে। কয়েকটা বাচ্চা এসে চেঁচামেচি করছে রস নিয়ে, তবে অভিনবকে দেখে হা হয়ে গেল মুখ। বিষয়টা খোলাসা করতে অভিনব বলল, এখানে রাশেদ স্যার কেমন হয়? একে অপরের দিকে তাকালো বাচ্চাগুলো। বোধহয় বিশ্বাস হচ্ছে না লম্বা দেহি বিদেশি মানব বাংলা কথা বলতে পারে। আঞ্চলিক এক ভাষা রয়েছে রাঙামাটি জেলায় বসবাসরত মানুষের, তবে স্কুলে শিক্ষাদান থাকায় বাচ্চাগুলো বেশ শুদ্ধ ভাষা ও রপ্ত করেছে। একটা ছেলে বলল, জি খুবই মিষ্টি। বিষয়টা ভালো লাগলো অভিনবের। দারুণ এক হাসি উপহার দিয়ে বলল, বিক্রি করবে আমার কাছে? বাচ্চাগুলো যেন চিন্তায় পড়ে গেল। রস বিক্রি করতে আসেনি তারা, তাই এক আকাশ সমান আনুষ্ঠানিকতা জড়িয়ে বলল, না মানে আমরা। আচ্ছা, বিক্রি না করতে চাইলে সমস্যা নেই। জি করব। হাসলো অভিনব। বাচ্চাগুলো কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, যদিও খাবারের প্রতি বেশ সতর্কতা অবলম্বন করে সে। তবে প্রকৃতির মাঝে এলে সমস্ত নিয়ম বরফের মতো গলে শেষ হয়ে যায়। পকেটে বেশ অনেক হাজার টাকার নোট, সেখান থেকে দুটো নোট
নিয়ে ওদের হাতে তুলে দিল অভিনব। মুখ খুলে বলল, বাকিটা উপহার ভেবে নিও। বাচ্চাগুলো উত্তর দিতে ভুলে গেছে যে। অভিনব আর কথা বাড়ালো না, প্রীতি পথের দিকে অগ্রসর হলো। ঘুম ভাঙার পর আশেপাশে কাউকে না দেখে চোখ লাল হয়ে গেছে ঝিলে। পাশে থাকা ব্যাগটাও নেই। এই অজানা রাজ্যে কি করে থাকবে সে? আর অভিনব নামক মানুষটি বা কোথায় গেল? মানুষটি বুঝি ভ্রম ছিল ওর? হাঁটু ভাঁজ করে সেখানে মুখ বুজে দিল সে। ভীষণ কান্না পাচ্ছে ওর। মনে হচ্ছে এই ও জগতে কেউ নেই, সমস্ত জগতে একা, সম্পূর্ণ একা মানবী সে। এই সাহস নিয়ে বাসা থেকে পালিয়ে এসেছে। প্রিয় পুরুষের মানুষের কণ্ঠে তাকালো ঝিল। অভিনবের বলা কথাটা তার মস্তিষ্কে ঠিকঠাক বুঝতে পারেনি। ওর অন্তঃকরণে জমেছে অভিমান। যদিও মানুষটা কেবলই স্বপ্ন পুরুষ, তবুও একটা অজানা অধিকার অনুভব হলো। নাকটানা ভারী কণ্ঠে উচ্চারণে বলল, আমাকে একা ফেলে কোথায় চলে গিয়েছিলেন আপনি? এমনটা কেউ করে? জানেন কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। কাল তো একাই এসেছিলেন। এবার যেন ওর মন ধ্যান জ্ঞান কথাটা শুনতে পেল। এই বিশেষ বাক্যের কোনো উত্তর নেই এই মুহূর্তে। প্রসঙ্গ বদলানো জরুরি মনে হলো। বিনা সংকোচে বলল, আর ব্যাগটা দিন। ওয়েট, আপনি কি কোনোভাবে ব্যাগের জন্য কান্না করছিলেন? ঝিলের এই এক দোষ, সঠিক জায়গায় ভুল বাক্য প্রেরণ। অভিনব সুচালো দৃষ্টি ফেলে বলল, কোনোভাবে আপনি কি আমায়? লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে মেয়েটা। অভিনব এবার হু হু করে হেসে উঠল। স্বচ্ছ প্রাণবন্ত বসন্ত মুখে সে হাসি। বুকের বাঁ পাশে হাত রেখেই হানমনেই বলতে লাগলো ঝিল, কন্ট্রোল, কন্ট্রোল, কন্ট্রোল। ডোন্ট পাবলিশ ইউর ফিলিং মোহনা মির্জা ঝিল। কন্ট্রোল ইয়োরসেলফ। বাড়ির পাশে বসন্তের মেলা, অথচ ফারাবি সেটাতেও যেতে পারবে না। ফারহান কড়া নির্দেশ দিয়ে গেছে, সেই কারণে কারোর সম্মুখে কান্না করেও পারছে না। বাগানের এক কোণে এসে মন মরা করে বসে আছে। এদিকেও কিছু লোক জমায়েত হয়েছে। খুব সম্ভবত বাড়ির পাশে নতুন ফোয়ারা তৈরির কাজ করবে লোকগুলো। বিরক্তি নিয়ে বের হয়ে গেল ফারাবি। গেট দিয়ে বের হতেই চোখ গেল মেইন রোডে। মেইন রোডের অপর প্রান্তে দেওয়ালে থাকা বিশাল নীল প্লেট বরাবর গোটা গোটা অক্ষরে লেখা চৌধুরী প্যালেস। বিশাল আক্ষরের নেম প্লেটটা বারবার মন কাড়িয়ে দেয় 1 বছর আগের কথা, যখন থেকে ফারহান নামক ভয়ঙ্কর মানব ওকে নিজের নামে দলিল করেছে। একদমই অজানা সেই দিন। আহা, কতই না শান্তিতে কাটতো সময়গুলো। ভয়ঙ্কর মানব এসে কি না জল ঘোলা করে দিল। একদল মেয়ে ভীষণ সাজগোজ করে নেমেছে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নাচের অনুষ্ঠানে। তার এক অন্যতম সদস্য ফারাবি। 7 দিন পাক্কা, 7 দিন নাচের রিহার্সাল করেছে ফারাবি। প্রচন্ড উত্তেজনা নিয়ে মাঠে নেমেছে সে। গানের সুরে বেজেছে মাত্র 2-1টা কলি নেচেছে, অমনি করে গান বন্ধ হয়ে গেল। সকলের দৃষ্টি মিউজিক বক্সের। মাঝে মাঝে সিস্টেমে গড়বড় হলে অফ হয়ে যায় গান। তবে আজ এমনটা হয়নি। কেউ ইচ্ছাকৃত গান বন্ধ করে দিয়েছে। বান্ধবীদের সাথে বিরক্তি প্রকাশ করছিল ফারাবি। অমনি করে শীতল এক পুরুষ হাত ওকে টেনে নিয়ে গেল মাঠের বাইরে। একটা কাকপক্ষীও নেই। ফারহানকে দেখে অবাক হয়ে আছে ফারাবি। একটানে মেয়েটার গলায় থাকা ফুলের গয়না খুলে ফেললো ফারহান। লিপটি দিল চোখের কাজল। লিপস্টিকের দিকে হাত বাড়িয়ে ও আবার নামিয়ে নিল। ফারাবি বিহ্বল হয়ে আছে। ওর হাত দুটো ধরে দাঁত কামড়ে বলল ফারহান, স্কুলের মাঠে নাচ দেখানো হচ্ছে। বিনা বাক্যে তখনও দাঁড়িয়ে ফারাবির হাত দুটো দিয়েই লিপস্টিক লেপটে দিল। তবুও ক্ষান্ত হলো না ফারহান। গাছের সাথে চেপে ধরলো। ব্যথায় কুপিয়ে উঠল মেয়েটি। ফারহানের চোখ জোড়া ভীষণ। কন্তনরত অবস্থায় ফারাবি বলল, নাচ দেখা দোষের? যেই মেয়ে নাচের সময় কস্টিউমের দিকে খেয়াল রাখে না, অন্তত তার কোনো অধিকার নেই নাচ করার। অগ্নিগিরির মতো তাকালো ফারাবি। চোখ বন্ধ করে ফারাবির অর্ধনঙ্গ পিঠে হাত ছোঁয়ালো ফারহান। মেয়েটির চিত্ত কেঁপে উঠল তাৎক্ষণিক। চোখ দুটো নিচ থেকে বন্ধ হয়ে গেল। হতাশা ভরা চাহনিতে তাকিয়ে থেকে ফারাবিকে ছেড়ে দিল ফারহান। লজ্জায় লাল হয়ে গেছে ফারাবির গাল। ফারহান নিজ কর্মের জন্য ব্যথিত। তবে সেটা বুঝতে না দিয়ে গায়ে থাকা জ্যাকেটটা ছুঁড়ে দিল। জ্যাকেটের স্টিলের বোতাম লেগে লাল হয়ে গেল ঠোঁটের কোণ। তবে কোনো শব্দ করল না ফারাবি। জ্যাকেট জড়িয়ে সোজা বাসায় যাবি, আর এক মুহূর্ত যেন এখানে না দেখি।
কোনো রকম উত্তর না দিয়ে জ্যাকেট জড়িয়ে হাতটা লাগালো মেয়েটি। পথিমধ্যে বাধা দিল ফারহান, হাতে কিছু টাকা দিয়ে বলল, পরে ব্যাগ কালেক্ট করে নিবি। আপাতত রিক্সা নিয়ে বাসায় চলে যাবে, বুঝেছিস? হুম। ফরাবিন ধ্যান ভাঙে গাড়ির হর্নে। একজোড়া গভীর চোখ ওর দিকে তাকিয়েছে। ভোরকে গিয়ে হাসার চেষ্টা করলো সে, তারপরেই সোজা ছুট লাগালো বাসার ভেতরে। ওর কাণ্ডে ফারহান ভ্রু কুঁচকে রইল কিয়ক্ষণ। গেট খুলে দিতেই গাড়ি নিয়ে চলে গেল নিজের বাসায়। ফাহমিদা আর লাবি কিছুটা গম্ভীর কণ্ঠে মেয়ের দিকে প্রশ্ন ছুড়লেন। তুমি কি ফারহানকে পছন্দ করো না? বাবা মায়ের এমন প্রশ্নে জান যায় যায় অবস্থা ওর। লাবিব মেয়ের চোখের ভাষা বুঝতে না পেরে বললেন, দেখো, আমরা জানি ফারহান জেদি, সবসময় আগলে রাখার পথই নিয়েই থাকে, অধিক শাসনও করে। এটা খারাপ কিছু নয়, তবে তোমাকে স্বাধীনতা দিয়েছি আমরা। ফারহানের সাথে মানিয়ে নিতে অসুবিধা হবে কিছুটা, তবে কঠিন কিছু নয়। তুমি কখনোই বলনি ফারহানকে পছন্দ করো কিংবা করো না। আর চুপ থাকাকে সম্মতি ধরাই হয়। তবে আজ আমি প্রশ্ন করছি, জানার ইচ্ছে, বলো মন থেকে। আমরা তোমার কথাতেই মূল্য দিব। মানুষের মন মস্তিষ্ক সবসময় একদিকে চলে না। ফারাবের মন বলছে বলে দে ফারহান নামক মানুষটিকে পছন্দ করিস না তুই, আর মস্তিষ্ক বলছে বলিস না, তাহলে তোর কল্লা কাটা যাবে। ওর ভাবনা দেখে ফাহমিদা স্বামীর মুখে পানে তাকালেন। তিনি কিছুটা সময় স্থির থাকতে বললেন। ফারাবি ঠিক করে নিয়েছে, সত্যিটাই বলবে, যা হবার হবে পরে দেখা যাবে। ঠিক তখনই ফারহানের আগমন। ফারাবির দিকে না তাকিয়ে বলল, চাচ্চু, তোমাকে বড় চাচ্চু ডাকছে, বলল খুবই জরুরি কিছু আলোচনা করবে। ও, ভাই কি নিচে আছে? ও আমাদের বাসাতে। আচ্ছা, আমি তাহলে যাই। লাবিব চলে গেলেন। ফাহমিদা ফারহানের দিকে তাকিয়ে মুচকি হাসলেন, বললেন, আমি নাস্তা পাঠাচ্ছি। ফারহান নিঃশব্দে হেসে সম্মতি জানালো। ফাহমিদার সাথে সাথে ফারাবিও যেতে নিচ্ছিল, তবে ফারহান হাত দিয়ে আটকে দিল। ফারাবির শুকনো ঢোক গিলে মনে মনে আওলালো। শুরু হয়ে গেল অত্যাচার। ফাহমিদা বের হতেই ফারাবি হাত দুটো মুচড়ে ধরলো ফারহান। ব্যথা পেয়ে ফারাবি বলল, আমার লাগছে ফারহান ভাইয়া। লাগার জন্যই তো দিচ্ছি, তাই না? সত্যিই ব্যথা পাচ্ছি আমি। তোর উত্তরটা বল। কিসের উত্তর? চাচ্চু কি জানতে চেয়েছেন? জানি না আমি, এখন ছাড়ো না আমায়। ফারহান ছেড়ে দিল, তবে আঁকড়ে নিল নিজ বাহু ডোরে। শ্বাসরোধ করার অবস্থা ছোড়াছুড়ি করছে ফারাবি। ফারহানের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে ওর চোখে মুখে। ফারহানের মনে ভেতর তোলপাল চলছে, শ্বাস ভারী হয়ে আসছে। নিজেকে নিয়ে চিন্তিত হলো সে। ছেড়ে দিল ফারাবিকে। মেয়েটার নিজ কন্ট্রোল হারিয়ে পড়লে কাউচের উপর কোনায় পা লেগে সামান্য কেটেও গেল। সেটা দৃশ্যমান হতেই ব্যস্ত হলো ফারহান। মেয়েটা পা হাঁটুতে নিয়ে বলল, কোনো খেয়াল নেই? সব সময় এমন ব্যাকুল হয়ে থাকিস কেন? এইভাবে হুটহাট ব্যথা পাওয়া কিংবা উল্টাপাল্টা কাণ্ড করা যেন অভ্যাস হয়ে গেছে। মেইলি স্বভাবটাও নেই একদম, ডাফার একটা। কপ্তাই লেগে পাশ দিয়ে যাচ্ছে, তবে সে স্থানে সময় অতিবাহিত করতে পারছে না ঝিল। এই থেকে দুঃখের বিষয় আর কি বা হতে পারে? অভিনবের সাথে কোন মতলবে দেখা করালেন সৃষ্টিকর্তা কে জানে। পাশাপাশি বসে থাকলেও ঝিলের দিকে তাকাচ্ছে না অভিনব। বিষয়টা বেশ বাজেভাবে ঝিলকে প্রবাহিত করছে। চোখ মুখ কেমন লাল হয়ে আছে, বোধহয় রাগ হচ্ছে খুব। জানালায় চোখ থাকলেও আর চোখে ঝিলের অবস্থা নির্ণয় করে নিল অভিনব। আপাতত মেয়েটাকে রাগানো ঠিক হবে না, তাই বলল, কোনোভাবে ডিস্টার্ব হচ্ছে মিস ঝিল? জানলার পাশে বসবেন? না। কাপ্তাই হ্রদ দেখবেন? কপ্তাই লেক এর কথা শুনে পূর্ণ দৃষ্টি ফেলে তাকালো ঝিল। অভিনব শ্বাস টেনে বলল, অন্য এক সময় যাবেন। আজকে আমরা ঢাকাতে তথা শাহবাগে ব্যাক করছি। এমন তো কথা ছিল না অভিনব, আপনি বলেছিলেন আমাকে নিয়ে লালবাগ কেল্লা ঘুরিয়ে নিয়ে আসবেন। কাল তো বসন্ত উৎসব, আমরা ঢাকাতে বসন্ত উৎসব শেষ করে তারপর না হয় লালবাগে যাব। রিয়েলি? আমাকে নিয়ে যাবেন বসন্ত উৎসবে? হ্যাঁ, যাব তো। উত্তেজনায় অপূর্ণ হয়ে গেছে ঝিল। এক হাত আরেক হাতে মুঠোবন্দি করেছে, তো আবার ছেড়ে দিচ্ছে। অভিনব সেদিকে তাকালো না বেশিক্ষণ। সে ফোন নিয়ে ঘাটাঘাটি শুরু করেছে। সকাল 8টা বাজতেই একটা খুপরির সামনে বাস
দাঁড় করানো হলো। বাসের হেল্পার বাসের গায়ে চাপড় মেরে মেরে বলছেন যার যা যা কাজ আছে তা যেন এই ব্রেক টাইমে সম্পূর্ণ করে আসে, কারণ লাঞ্চের আগে আর বাস থামানো হবে না। ব্যাগ রেখে নামছিল ঝিল। অভিনব বাধা দিয়ে বলল, ব্যাগ সাথে করে নিয়ে আসুন, রাস্তাঘাট কিংবা পরিবেশটা ভালো না। ভদ্র মেয়ের মতো মাথা ঝাঁকিয়ে ব্যাগ কাঁধে নিয়ে নেমে আসলো ঝিল। কাঁধে ব্যাগ নিয়ে ওর থেকে এক হাত আগে হাঁটছিল ঝিল। অভিনব খেয়াল করলো নিউ ইয়র্কের স্কুলে পড়ুয়া মেয়েগুলো ঝিলের মতোই ব্যাগ নিয়ে হাঁটে। পার্থক্য ঝিল লং কুর্তি পরে আছে আর বিদেশিনীরা পরে শার্ট আর শর্ট স্কার্ট। এই যা সদৃশ্য। একটা টেবিলে এসে বসলো ঝিল। একটা ছেলে এসে টেবিল পরিষ্কার করে দিল। মেনু কার্ডটা হাতে বাঁধাই করা। একটু নাড়িয়ে চাড়িয়ে দেখলো কয়েক রকমের খাবার লিস্ট। অতিহত সম্পর্কে বেশ ভালোই জানে অভিনব, তাই কার্ডটা ঝিলের দিকে এগিয়ে দিল। আমতা করে বলল ঝিল, আপনি অর্ডার করুন না। আপনি করুন, ইটস মাই রেসপন্সিবিলিটিস। ওয়েল, তাহলে ট্রিট দিচ্ছেন কেন আমাকে? ধরে নিন। ওকে, আমি আবার মিসট্রিস করিও না। মেনু কার্ডটা ভালো করে পড়লো ঝিল। তেমন আহামরি কিছু নাস্তা নেই। পরোটা তরকারি দিতে বললো সে। অভিনব নিজের জন্য রুটি ভাজি আর ডিম সিদ্ধ নিল। খাবার মোটামুটি ভালোই ছিল। অভিনব রিসার্চ করে জেনেছিল রাঙ্গামাটি জেলার কমলা খুব ভালো হয়, তাই 2 গ্লাস কমলার রস নিয়ে এলো। ঝিলের পেট ভরা দেখে অভিনব বোতল নিয়ে নিল সেটা। এতটা রাস্তা খারাপ লাগলে না হয় ফলের রস খাওয়া যাবে। বাসে চেপে বসেছে অনেকটা সময়। বাসের ড্রাইভার কি যেন ভেজাল বাঁধিয়ে দিয়েছেন। অভিনব যেতে নিলেই ঝিল বলল, যাবে না প্লিজ। মেয়েটার চোখে মুখে ভয় আর আতঙ্ক ছড়িয়ে ছিটিয়ে। ছেলেটা ঠোঁটের কোণ প্রসারিত করে আশ্বস্ত করে দিল সে যাবে না। ঝিল তবুও ক্ষান্ত হলো না। অভিনব পিছু পিছু বাস থেকে নামলো। মহা ভেজালে পড়লো ছেলেটা, তাই সরাসরি বলল, আমি আসলে একটা পার্সনকে কল করব, যদি একটু সরে দাঁড়াতেন। লজ্জা পেয়ে দূরে এসে দাঁড়ালো মেয়েটি, তবে মনের ভেতর কেমন খচখচ করছে। আচ্ছা, অভিনব কি প্রেমের সম্পর্কে আবদ্ধ? ভাবতে ভাবতে একটা গাছের সাথে মাথা ঠুকে গেল। মেজাজটা চরম খারাপ হতে শুরু করেছে। অভিনব যদিও বা প্রেমে জড়িয়ে থাকে, তাতে ওরই বাকি। ছেলেটা স্বপ্ন পুরুষ হলেও সে তো স্বপ্নেই থেকে যাবে, তাই না? এটাই তো নিয়তি। হতাশার শ্বাস ফেলল কয়েকবার। আকাশটা কুয়াশায় ডুবে আছে। আজ বাদে কাল বসন্ত, অথচ দেখো কুয়াশার চাদর প্রকৃতির গায়ে এখনো লেপ্টে আছে। বাসের হেল্পারের ডাকে অভিনবের কথা শেষ করলো দ্রুত। আশেপাশে তাকিয়ে দেখলো বেশ অনেকটা দূরে দাঁড়িয়ে ছিল। দ্রুত পায়ে সেখানে উপস্থিত হলো সে। মেয়েটির ভাবনা দেখে গোল গোল করে তাকালো। কেমন ঠোঁট কামড়ে ডুবে যায় ঘোরে। অদ্ভুত লাগে খুব, ভীষণ অদ্ভুত তো মেয়েটি। আজকে রাঙামাটিতেই থেকে যাওয়ার প্ল্যান করছেন ঝিল? ফিস ফিস কণ্ঠ হঠাৎ কর্ণপাত হওয়ায় আটকে উঠল মেয়েটি। অতিরিক্ত চমকায়িত হয়েছে সে, তাই বুকে থুতু দিয়ে প্রচলিত পদ্ধতিতে 1 থেকে 10 অব্দি গুণে হালকা হাতে চাপড়ে নিল। বিষয়টা পুরোই মাথার উপর দিয়ে গেল ছেলেটার। মেকি হাসি ঝুলিয়ে ঝিল বলল, হ্যাঁ চলুন। বাসে এসে বসলো ঝিল। অভিনব আরেক পলক তাকালো চারপাশে। প্রাকৃতির প্রতিটা সৌন্দর্য বিমোহিত করে ওকে। প্ল্যান অনুযায়ী সাজেক ভ্যালিন ঘোরার কথা ছিল, অথচ পথিমধ্যে মেয়েটি এসে পড়লো। আর এখন কত কি না করতে হচ্ছে ওর। ভাবতে ভাবতে হেল্পারের আরো হাঁক ছেড়ে ডাকা জুড়লেন। নেহাতি বিদেশিদের মতো দেখতে অভিনব, না হলে আচ্ছা করে বকে দিত হেল্পার ছোকরাটা। পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ফরাবি। ভালোই আঘাত লেগেছে পায়ের আঙ্গুলে, তবুও হেঁটে চলছে অনর্গল। মনে মনে শখানেক গালে প্রদান করেছে সেই ভয়ঙ্কর মানবকে। না, আর সহ্য করা যায় না। এমন ভাব দেখায় যেন বিয়ে করাবো। স্থির করলো ফারাবি, যেন কোনো কিছু মূল্যে সে যাবেই না। স্থির করলো ফারাবি যে কোনো কিছুর মূল্যেই সে যাবে। বাড়ির পাশেই বসন্তর মেলা, অথচ যাবে না সে। ফাহমিদার শাড়ি ভাঁজ করছেন। ঘুরিয়ে ঘুরিয়ে সেখানে উপস্থিত হলো ফারাবি। ফাহমিদা দেখেও না দেখানোর ভান করে রইলেন। কষ্ট পেল ফারাবি। ওই ভয়ঙ্কর মা নামক মানুষটিকেও হাত করে নিয়েছে। দরজার কাছে এসে আবারও ফিরে এলো সে। ফাহমিদার কাপড়গুলোতে শুয়ে পড়লো অপ্রকট। ফাহমিদার কোনো হেল দোল নেই। ফারাবি এবার রুষ্ট গলায় বলল, তুমি কি আমাকে বোঝো না আম্মু?
বোঝার তো কিছু নেই। ফারহান নিশ্চয়ই ভালো বুঝেই যেতে বারণ করেছে। ভালো বোঝেন উনি, সর্বদা এমন করে আমার সাথে। আমি কাউকে বুঝতেও পারছি না। দেখ, আমি এসবের মাঝে নেই। তোর আব্বুকে যা বলার বল। বলবো, আব্বুকে বলবো। ওই ভয়ঙ্কর মানব তোমাকেও হাত করে নিয়েছেন। জানি না কবে আব্বুকেও হাত করে নেন। ফোনে বললে তো কিছুই বুঝবে না আব্বু। ধ্যাৎ, বলবোই না আমি। মেয়ের দিকে তাকিয়ে আবার কাজে মনোযোগ হলেন ফাহমিদা। এই মেয়েটাকে বোঝা বড্ড মুশকিল। এক এক সময় এক এক মতামত জুড়ে দেয়, নিজের উপর কোনো নিয়ন্ত্রণই নেই। ছাদ থেকে বসন্ত উৎসবের জন্য সাজানো স্কুলের মাঠটা দেখা যায়। ফারাবি সেই দিকেই তাকিয়েছে। কি হবে বাড়ির পাশের মেলায় একটু আনন্দ উল্লাস করলে। ওর ভাবনার মাঝেই চিলে কোঠা দিয়ে ছাদে প্রবেশ করে রিফাত। কানে ফোন গুজে দিয়ে কথা বলছে, কখনো হাসছে তো কখনো বাংলার পাঁচের মতো করে নিচ্ছে মুখ। ফারাবি যেন আসার আলো খুঁজে পেল। রিফাতের সাথে গেলে নিশ্চয়ই বাধা নেই। রিফাত যেদিকে যাচ্ছে ফারাবিও পেছন পেছন সেদিকে যাচ্ছে। একই ভঙ্গিমা করে হাঁটছেও। কথার মাঝে কেউ এমন অনুসরণ করলে বিরক্ত হওয়ারই কথা। রিফাত কল কেটে দিয়ে বলল, কি হয়েছে, এমন পাগলের মতো ঘুরছিস কেন? বসন্ত উৎসবে যাব ভাইয়া। তো যা, বারণ করেছে কে? যেতে দিচ্ছে না তো। কে যেতে দিচ্ছে না? তোমার জল্লাদ বন্ধু ফারহান বারণ করেছে? ফারাবি মাথা কাট করে বলল, সে বলেছে আমি যেন এক পাও বাহিরে না যাই, আর কাউকে না কাউকে বলি সে বারণ করেছে। যদিও বা বলা না বলাতে যায় আসে না তার। প্লিজ ভাইয়া, আমি যাব। একদমই নয়, ফারহান যেহেতু বলেছে তো ভেবেই বলেছে, কোনো প্রয়োজন নেই। আমি না হয় তোকে মেলা থেকে পাঁপড় ভাজা এনে দিব। মানুষের মৌন বুঝি ফটো বেলুনের মতো চুপসে যায়। এই যে ফারাবি ছোট্ট মনটাও চুপসে গেল কেমন করে। সকলে ফারহান ভাইকে এত কি আছে ওই মানবের মাঝে। ফারাবি তো ভয়ঙ্কর রাগ মিশ্রিত চাহনি আর জোর খাওয়াটানো ছাড়া কিছুই দেখতে পায় না ওনার মাঝে। এখন একমাত্র ভরসা বরাব্য। ফারাবিকে দেখে স্পষ্ট বুঝতে পারছেন ফারহান মেয়েটি উচ্ছন্নে চলে যাচ্ছে। আরো শাসন করতে হবে। হাজার খানেক ব্যস্ততা এসে চেপে না ধরলে চরম শাস্তি দিত মেয়েটিকে। আপাতত সময় নেই একদম। ফারাবি বাসার ছাদ থেকে চোখ নামিয়ে গাড়ি নিয়ে বের হলো ফারহান। মনুষ্য লোকে কিছুতেই শান্তি পাচ্ছে না সে, তাই ফোন করলো রায়ানকে। শোনো, আমার কাছে এত সময় নেই এক্সপ্লেইন করার মতো। শুধু ফারাবির উপর নজর রাখবি। বাসা থেকে বের হয়ে কোন কোন জায়গায় যাচ্ছে সবটা আমার ইনফরমেশন চাই। আচ্ছা ভাই। ফোন রেখেও শিথিল হতে পারল না ফারহান। যত এগোচ্ছে ঠিক ততই মনটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। একদমই মন টানছে না। রুই অফিস থেকে ফিরেছে মাত্র। ওনার জন্যই অপেক্ষা করছিল ফারাবি। দ্রুত গতিতে কিচেন থেকে পানি নিয়ে এসে সামনে দাঁড়ালো। রুই পানি পান করে বললেন, কিছু বলবে মামনি? জি বড় আব্বু। তো বলো, এতটা চিন্তিত দেখাচ্ছে কেন? আসলে বড় আব্বু, আমি বসন্ত উৎসবে যেতে চাই। হ্যাঁ তো যাবে, না যাওয়ার কি আছে? ফারাবির মুখ হা হয়ে আছে। রুই একটু পর বললেন, ফারহান কি বারণ করেছে যেতে? গরম ভাতে পানি ঢেলে দিলে যেমনটা অনুভব হয় ঠিক তেমনটাই অনুভব হলো ফারাবির। মলিন আর শুকনো মুখ হয়ে গেল। ঠোঁট দুটো হালকা হালকা নড়ছে। মনে মনে ফারহানকে তেলে ভেজে ফেলেছে যেন। ফারাবির মাথায় হাত রেখে রুইফ বললেন, বান্ধবীদের সাথেই যেও, একা একা যেও না, কেমন? জি বড় আব্বু। ক্লান্ত ভঙ্গিতে কাউচ থেকে উঠে গেলেন রুই। ফারাবির মনে শত প্রজাপতি ডানা ঝাপটে দিচ্ছে। খুশিতে মরেই যেতে ইচ্ছে করছে। রিমি এসে ধাক্কা দিল ফারাবিকে। ফারাবি ভ্রু নাড়িয়ে বলল, কি ভেবেছে তোর ভাই? আমার সাথে অত্যাচার চলবে না, বলে দিস ওই শয়তান মানবকে। ফারাবি ভয় পায় না ওনাকে। তোর মাথা ঠিক আছে? কেন, আমি আবার কি করলাম তোরে? বায়া জানলে তুই শেষ। তুই আর তোর ভাই দুজনেই জঘন্য। রিমিকে ঠেলে বাহিরে চলে এলো ফারাবি। গালে হাত দিয়ে বসে রইল রিমি। কে জানে কি আছে এই মেয়ের কপালে। লাঞ্চ করার ফুরসত অব্দি নেই। মাত্র 15 মিনিট সময় দিয়েছে লাঞ্চ করার জন্য। বাসের ড্রাইভার একজন রকচটা ব্যক্তি। তা সবাই বুঝে গেছে নেহাতি এই বাস দিয়ে ঢাকায় ফিরবে অভিনব। না হলে বাসের ড্রাইভারের সাথে হিসাব চুকিয়ে নিত একদম। খাবারের প্যাকেট নিয়ে ছুটে এলো বাসে। ফর্সা মুখে লাল লাল ছোপ এসে গেছে। হয়তো আবহাওয়াটা ঠিকঠাক মানাতে পারছে না শরীর। ঝিলের বেশ মায়া হয়।
কখনো কল্পনাও তো আসেনি অভিনবের সাথে দেখা হবে। মানুষটার পাশে বসে আছে ভাবতে গায়ে কাঁটা দিয়ে ওঠে, শরীরের প্রতিটা লোমকূপ জেগে ওঠে বলে এটা নিশ্চয়ই তোর ভোম। অভিনব খেয়ে চলেছে, বেশ খিদে পেয়েছে ওর। ঝিলের ইচ্ছে হলো না খেতে। সমস্ত ধ্যান দিয়ে দেখলো অভিনবের পানে, ছেলেটার প্রতিটা শিরা গুনে ফেলবে যেন। আহা, মানুষ তো সুন্দর হয় বুঝি। পাশেই বাসের ঝাঁকুনি গিয়ে এক লোক ভেতর থেকে সব উগড়ে ফেললেন। খুব সম্ভবত 15 মিনিটের ব্রোসের খাবার গিলেছেন তিনি। কেউ কেউ নাক ছিটকে রইল। এটা অস্বাভাবিক কিংবা দৃষ্টিকটু নয়, সবাই তো সবটা সহ্য করতে পারে না। সকলের মধ্য থেকে অভিনব উঠে গিয়ে লোকটার হাতে পানির বোতল এগিয়ে দিল, যার ফলে ঝিল চরম অবাক হলো। এমন একজন অসাধারণ মানুষ এতটা মিশুক হয় বুঝি? ঝিলের প্রশ্নবিদ্ধ মুখ দেখে অভিনব ক্ষীণ হাসছে। ঝিল ওপাশ ফিরে রইল। কারো বমি দেখলে ওরও বমি আসে। বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়াতে অভিনব বলল, ওষুধটা নিন, এটা খেয়ে নিলে আই থিঙ্ক আর প্রবলেম হবে না। ঝিল বমি করে দিবে এমন অবস্থা। মেয়েটার পিঠে হালকা করে হাত বুলিয়ে দিল অভিনব। প্রথমেই সে স্পর্শ অনুভব না করলেও পরে অনুভব করলো মেয়েটা ভেতরটা কেমন অস্থির হয়ে গেছে। অন্যদিকে অভিনব খুবই স্বাভাবিক। সে পানি আর ওষুধ দিয়ে ফোনে মগ্ন হলো। আবার ওষুধ খেয়ে সিটে হেলান দিয়ে রইল ঝিল। ভালো লাগছে না তার, মনে হচ্ছে প্রাণটা ঝলসে যাচ্ছে। এতটা বাজে অনুভব হচ্ছে যে বাঁচিয়েও থাকতে পারছে না। থেকে থেকে তাকাচ্ছিল অভিনব। মেয়েটার অবস্থা আশঙ্কাজনক দেখে জানালার সিটে বসিয়ে দিল। হালকা হাতে মাথায় হাত বুলিয়ে বলল, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করুন, আমি আপনার পাশেই থাকছি। ঝিল ঘুমানোর চেষ্টা করলো, তবে খুব কষ্ট হচ্ছে ওর। ভেতরটা কেমন তেতো তেতো লাগছে। বিকেলের দিকে বাস এসে থামলো সায়দাবাদ বাস স্টপে। একে একে নেমে যাচ্ছে সবাই। ঝিল আর অভিনব বসেছে বাসের মাঝের সিটে। ওদের পেছনে থাকা যাত্রীও নেমে গেছে। এবার স্থির কণ্ঠে ঝিলকে ডাকলো অভিনব। চোখ হালকা খুলে অভিনবের মুখটা দেখতে পেয়ে কিছুটা চমকায়িত হলো। দ্রুত উঠে গিয়ে ব্যাগ কাঁধে নিল সে। ওর আচরণ ঠিকঠাক অনুধাবন হলো না। অভিনবও ব্যাগ কাঁধে নিল। বাস থেকে নেমে যাওয়ার পূর্বে বলল, সবকিছু দেখে নিয়ে আসুন। সায়দাবাদ বাস স্টপ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দূরত্ব মোটামুটি 5 কিলোমিটার। অভিনব ফোনে লোকেশন সার্চ করে দেখে নিল সবটা। বাস্তব তো দিক খোঁজাখুঁজিতে সমস্যা হচ্ছে কিছুটা। পূর্বে এই স্থানে আসা হলে হয়তো আরো দ্রুত সহজত্ব রাস্তা আগতে পারত। তবে এখনই স্মার্টফোনই ভরসা। আশেপাশে চোখ বুলিয়েও ঝিলপূর্ণ মনোযোগ রয়েছে অভিনবের দিকে। ওর দুই চোখ বারবার স্মার্টফোনের স্ক্রিনে তাকানোর চেষ্টা চালাচ্ছে। তবে এই লম্বা দেহি বিদেশি মানবের হাতটা ওর মাথারও কিছুটা উপরে। একটা বদ অভ্যাস রয়েছে ওর। অধিক চিন্তিত হলে নিজের অজান্তেই মুখে আঙ্গুল চলে যায় আর নখ কামড়াতে থাকে। অভিনব ফোনের কার্যক্রম শেষ করে তাকাতেই সেটা লক্ষ্য করলো। নখ কামড়ানোটা খুবই বাজে লাগে অভিনবের। সে কারণে কপালের মাঝে ভাঁজের সৃষ্টি হয়ে গেছে। ইচ্ছে করছে বেশ করা কথা শুনে দিতে, তবে এই স্থানে দাঁড়িয়ে সেটা সম্ভব নয়। পরিকল্পনা মাফিক কাজ করতে হবে তাকে, না হলে ঝিল তার কথার আগ্রহ করবে নিশ্চিত। কারণ মেয়ে মানুষের মন অন্তত আবেগী হয়। এরা সব সময় নিজেকে কঠোর দেখাতে চায় ঠিকই, তবে একটু শাসন বারণ কিংবা হালকা হাতুড়েই নিতিয়ে যায়। বেশ খিদে পেয়েছে ঝিলের, মনটাও একটু খাবারের জন্য আনচান করছে। লাঞ্চে ঠিকঠাক খাওয়া হয়নি, তবে এখন সমস্যা হচ্ছে অভিনবকে বলতে কেমন লজ্জা লাগছে। এক পায়ে করছে তো আরেক পায়ে পিছিয়ে যাচ্ছে। ঠোঁটটা নড়েও নড়ছে না, স্বর্ণালী যেন বন্ধ হয়ে আছে। কি একটা জ্বালাতন। অভিনব আবার ফোনের মজেছে, গভীর মনোযোগী কথা বলছে। রাগ আর ক্ষোভে ক্ষুব্ধ হচ্ছে ঝিল। কোনো কিছু না ভেবেই রাস্তা পারাপার হতে যায়। তাৎক্ষণিক একটা ট্রাক এসে পড়ে। অভিনব চোখ দুটো ফোন থেকে সরিয়ে যায় রাস্তায়। কেবলই চিৎকার করে ওঠে, ঝিল সরে যান। চিৎকারের শব্দে পেছনে তাকায় ঝিল। বুঝতে পারে না কি হতে চলছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে ট্রাক এসে থামে ঝিলের বরাবর। বেশ জোরালো ব্রেক কষেছে ড্রাইভার, তবে ঝিলের শরীর কাঁপছে। অভিনব ছুটে এসে রোড থেকে নামিয়ে নিল তাকে। রাস্তায় জনসমাগম কম ছিল, তবুও কিছু কিছু মানুষ এসে জট বাজাচ্ছে। অভিনব হাতের ইশারা দিয়ে বলল, সি ইজ ফাইন, আপনারা যেতে পারেন। দিয়ে সবাই চলে গেল। মিটার চোখে মুখে অন্ধকার এসে নেমেছে।
অভিনব বাহু ধরে দুকড়ে কেঁদে দিল, ঠিক যেন 5 বছরের বাচ্চা। এমন ঘটনার সম্মুখীন হয়েছে সে। 13 বছর পূর্বে এমন নির্মম এক দৃশ্য দেখেছে। ঘাড়ের সূচের মতো কি যেন লাগলো। অসম্ভব কাঁপুনি দিয়ে নিস্তেজ হয়ে গেল ঝিলের শরীর। অভিনব শিরা পরীক্ষা করে বুঝলো জ্ঞান হারিয়েছে। আপাতত রেস্টের প্রয়োজন। ঝিলের মাথাটা বুকে চেপে ধরে কাউকে ফোন করলো। 5 মিনিটের মাথায় একটা গাড়ি এসে থামলো। ইশারায় দরজা খুলতে বলল সে। লোকটা দরজা খুলে দিলেই ঝিলকে নিয়ে উঠে বসলো সে। পানির বোতল থেকে পানি পান করে বলল, লোকেশন কালেক্ট করে দ্রুত সেখানে যান। ইয়েস স্যার। কপালে বেবি হেয়ারগুলো নাকে মুখে এসে খুব বিরক্ত করছে। ঝিল অবচেতন থাকায় সেটা অনুভব করতে পারছে না, তবে অভিনব বেশ করছে। খুব সূক্ষ্মভাবে চুলগুলো গুছিয়ে দিয়ে চোখ বন্ধ করলো। ভাগ্যিস ঠিকঠাক ব্রেক কষিয়েছিল ড্রাইভার, তবে ভয় পেয়ে জ্ঞান হারালো নাকি ইনজেকশন পুশ করাতে তা ঠিক ঠাড় হচ্ছে না। সে যাই হোক, তাৎক্ষণিক তো জ্ঞান হারিয়েছে, আর এখন কাজটা বেশ সহজও হয়ে গিয়েছে। ভয় পেয়ে জ্ঞান হারালেও ইনজেকশনের প্রভাবেই 2 ঘন্টা জ্ঞান আসবে না, আর এর মাঝে কাজ হয়ে যাবে। বুক ভরে স্বস্তির শ্বাস নিয়ে জানালা দিয়ে চোখ গলিয়ে দিল অভিনব। এই প্রাকৃতি একবার নয়, বারবার বিমোহিত করে তাকে। হাতে মেহেদি দিচ্ছে ফারাবি। মোট কথা, বসন্ত উৎসবের সাজসজ্জা আজ থেকেই শুরু করেছে সে। বাতাসে ফুলের গন্ধ মোমো করছে। নানান আয়োজনে হট্টগোল আওয়াজের ধ্বনি শোনা যায়। প্রিয় প্রাকৃতি সেজে উঠেছে নতুন রূপে, নতুন সাজসজ্জায়। নতুন রূপে নতুনত্ব ছড়িয়ে দিবে এই ধারায়। ফারহান না থাকাতে বেশ আরাম করে বসেছে ফারাবি। ভয়ঙ্কর মানব থাকলে এই বাসাতে ওর টিকিটাও দেখা যায় না। তাই মনে মনে রিমি তার ভাইকে গাড়ি প্রদান করলো। চপ আর মুড়ি রেখে বসলো পাশে। মেয়েটা বেশ ভালো অঙ্কন শিল্প রপ্ত করেছে। আমাকে খাইয়ে দে না বাবু। বললে আচ্ছা আমার প্রেয়সী। আমি তোর প্রেয়সী, তাই না? হয়, আমার ভাইয়ের প্রেয়সী সেহেতু আমারও প্রেয়সী। মজা করিস না তো, তোর ভাইকে আমার জঘন্য লাগে। কেন রে, আমার ভাই কি সুন্দর না? না, একদমই সুন্দর নন তিনি। প্রচন্ড ভয়ঙ্কর আর খবিশ লোক। মাঝে মাঝে ইচ্ছে করে মাথা ফাটিয়ে দিতে। হতাশা হলো রিমি। এই যে তার ভবিষ্যৎ ভাই পত্নীর মুখে ভাই নামে বদনাম, অথচ পৃথিবী উল্টে গেলেও ও ফারাবিকেই বিয়ে করবে ফারহান। রিমির মাথায় চাপড় দিল ফারাবি। কিছুটা ভয় পেয়ে গেছে রিমি। চোখ দুটো আবার চিন্তিত হলো। তুই কি ভাবছিস বলতো? তোর কথা। আমার কথা? হুম। তো কি ভাবা হচ্ছে? এই যে আমার ভাই পৃথিবী উল্টে গেল তোকে বিয়ে করবে। ফারাবির মুখে কালো মেঘ এসে ভর করলো। এই বিষয়টা মাঝে মাঝে আসে ওর ভাবনাতে। তখনই বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস আর হতাশা। এভাবে একটা মানুষ কি করে বাঁচতে পারে? মনিকা এসে থেকে মুখে মেকআপ লাগাতে ব্যস্ত। মেয়েটা বড্ড চঞ্চল আর মিশুক ধাঁচে। এই যে এখনো বিয়ে হয়নি, তবুও হবু শ্বশুর বাড়িতে এসে পড়েছে বিনা টিকিটে। রিফাত দাঁত কিরমির করছে। কেন যে মাথা নষ্ট মেয়েটাকে ভালোবাসতে গেল। রিফাত, এদিকে আসো প্লিজ। কি হয়েছে? লুক, আমাকে কেমন লাগছে? পুরাই পেতনি। কি বললে? মজা করছিলাম, তোমাকে তো অলওয়েজ সুন্দর লাগে। গর্ববোধ হলো মনিকার। নিজেকে ঠিকঠাক করতে আবার ব্যস্ত হলো। ওদের মাঝে এসে যোগ দিল ফারাবি। মনিকাকে সাইড করে হাত ধুতে লাগলো। মনিকার কপালে বিরক্তির ছায়া। সামান্য ঝাঁঝালো কণ্ঠে বলল, এই তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? দেখছিস না আমি চুল ঠিক করছি। সরি গো, আসলে আমার মেহেদি ঘেটে ঘ হয়ে গেছে। কি করে? এমনি। হাত ধুয়ে চলে গেল ফারাবি। মূলত কিছু লুকাচ্ছিল সে, যা আন্দাজ হলো মনিকার। রিফাতের দিকে ভ্রু কুটি করে তাকিয়ে বলল, তোমার বোনের মতলব কি বলো তো? আর যাই হোক, তোমার থেকে ভালো। কথা শেষ করে হনহনিয়ে চলে গেল রিফাত। রাগে ফেটে যাচ্ছে মনিকা। এই প্রেমিক নামক পুরুষ সর্বদা এমন করে তার সাথে। ঘরে এসে বালিশে মুখ গুজে দিল ফারাবি। বুকের ভিতর এখনো দিন দিন আওয়াজ করছে। ওই ভয়ঙ্কর মানব নিশ্চয়ই মেরেই ফেলবে ওকে। কি দরকার ছিল ওইভাবে ফোন করার? রিমিদের বাসা থেকে চলে আসতেই ওর ফোন আননোন নাম্বার থেকে কল আসে। ফারহানের নাম্বার চুপিসারে ব্লক লিস্টে ফেলে রেখেছে সে। তাই সে ভয়ঙ্কর মানবের ভয় নেই। ফোন রিসিভ হতেই ফারহানের রুষ্ট কণ্ঠ, এই রোদ্দুরে আর এক মুহূর্ত ছাদে দাঁড়িয়ে থাকলে সোজা ফেলে দিব ছাদ থেকে। ফারাবি নিজ কান থেকে বিশ্বাস করতে পারছিল না, তাই তাৎক্ষণিক বলল, কে রে আপনি? ওই ফারহান শয়তানের গলা নকল করার চেষ্টা চালাচ্ছেন?
থাপড়িয়ে দাঁত ফেলে দিব। এবার সত্যি ভরকে যায় ফারাবি, কাপা কাপা কণ্ঠে বলে। কে কে আপনি? একটু আগে যাকে শয়তান বললি আমি সে। কথাটা শুনেই হাত থেকে ফোনটা পড়ে যায়। হাত ধরার চেষ্টা করতেই দেওয়ালে হাত লেগে মেখে যায় মেহেদি। ফারাবি হাতের দিকে তাকালো। একপাশে নিজের প্রিয় টুরালিস্টের নাম লিখেছিল সে, এখন সেটা পুরো ঘ হয়ে গেছে। ভীষণ কান্না পাচ্ছে ওর। অভিনব নামের অলেপটে গেছে। সবই ভয়ঙ্কর মানবের দোষ। কিছুতেই অসভ্য লোকটাকে বিয়ে করবে না ফারাবি। বয়সে কিংবা ভার্সিটির ক্লাস অনুযায়ী তুমি আমার 1 বছরের ছোট হও মাহিন, সেই কারণে তুমি বলেই সম্বোধন করলাম। কোনো সমস্যা নেই তো? মহিন হালকা হাসলো। অভিনবের আচার আচরণ, চাহনি কিংবা লাইফস্টাইল সব কিছুতেই এতটাই সুমিষ্টি যে তা ভাষায় প্রকাশ করা দুষ্কর। দুজনেই গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা পেরিয়ে এখন মধ্যরাতের কাছাকাছি হতে চলল। গগনে শতেক তারা মেলা, চারপাশে ঘুটঘুটে আধারও রয়েছে। প্রায় 5 ঘন্টা হয়ে গেছে, অথচ ঝিলের জ্ঞান ফিরেনি। মাহিন বড্ড কৃতজ্ঞ অভিনবের প্রতি। কি যে বলবো অভিনব ভাই, আপনি আমাকে বাঁচালেন। ছোট মানুষ ওরা, বুঝতেই পারছেন। হ্যাঁ, সেই কারণেই ঝিলকে দেখে ইনফর্ম করছিলাম তোমার। তাছাড়াও তোমার সোশ্যাল মিডিয়ার হতাশা পোস্ট দেখে সন্দেহ হচ্ছিল খুব, তাই টেক্সট করছিলাম আর জানতে পারলাম এই ঘটনা। যদিও আমাকে সত্য বলেছে ঝিল। থ্যাঙ্কস ভাই। আরে এত হাইপার হওয়ার কিচ্ছু নেই, তুমি আমার জুনিয়র ব্যাচের ছেলে। যদিও পরিচয় নেই তেমন, বাট ওই যে সিনিয়রের দায়িত্ব পালন করলাম। মাহিনের চোখে মুখে স্বচ্ছতা। টুকটাক আরো কথা হলো ওদের। বাড়ির বড় ছেলে মাহিন, হাজার হোক ছোট আর একমাত্র বোনের প্রতি বেশ সদয় সে। তবে এই বয়সে এভাবে একা পালিয়ে ভ্রমণ করা অত্যন্ত বিপজ্জনক। তাছাড়া রাজনীতিকের অঙ্গনে কথাটা রটে গেছে। যদিও প্রমাণ না থাকায় ঝিলের দিকে কেউ আঙ্গুল তোলার সাহস করেনি, তবে প্রমাণ পেলে কেউ ছেড়ে কথা বলবে না। যা ঘটেছে তার থেকে উল্টো মন্তব্য করবে। আমাদের সমাজে একজন ছেলে পালিয়ে ট্রাভেল করলে তাকে বাহবা দেওয়া হয়, তবে মেয়েদের দেওয়া হয় কলঙ্ক। অনেকটা সময় হলো, তবে ঝিল নিস্তেজ। মাহিনকে চিন্তিত দেখে অভিনব বলল, চিন্তা করো না, আসলে খুব ক্লান্ত থাকায় মেডিসিনটা বেশিক্ষণ ধরে কাজ করছে, বাট চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে, অনেক তো সময় তো চলে গেল, ওকে নিয়ে যাই কেমন? হ্যাঁ অবশ্যই। ঝিলকে কোলে তুলে নিল মাহিন। মুখটা শুকনো লাগছে। অভিনব এক পুলক তাকিয়ে চোখ নামিয়ে দীর্ঘশ্বাস লুকালো। একটু এগিয়ে আবার পেছন ঘুরলো মাহিন। ভাই তুমি প্লিজ একবার বাসায় চলো, জাস্ট ডিনার করে চলে এসো। সময় নেই মাহিন। প্লিজ ভাই। অনেকটা জোরাজুরি করলো মাহিন। শেষে অভিনব ওদের সাথে বাসায় প্রবেশ করলো। আহনাফ আর রোহন মুখ কালো করে তাকিয়ে আছে। এই বড় ভাই নামক মানুষটি খুব দ্রুতই ওদেরকে চাপকে সোজা করবে। ইকবাল এগিয়ে এসে বললেন, মাহিন ঠিক আছে আমার ঝিল মামনি? জি বাবা ঠিক আছে, ও শুধু জ্ঞান হারিয়েছে। কিন্তু কি করে? পরে বলবো, এখন ঘরে নিয়ে যাই ওকে। মাহিনের সাথে অভিনব গেল। ঝিলকে শুইয়ে দিয়ে মাহিন গেল পরিবারের সবাইকে সবটা যা বোঝাতে। অভিনব ঝিলের দিকে তাকিয়ে একটু হাসলো। পুরোই পাগল মেয়েটা। নিস্তেজ শরীরে বিছানায় গা এলিয়ে আছে কেমন। ওর খুব মায়া হলো, তাই মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিল নরম হাতে। চলে যাবার জন্য উঠে দাঁড়াতেই হাতে টাট অনুভব হলো। চোখ দুটো না চাইতেও বন্ধ হয়ে গেল। কন্তনরত ঝিল উঠে বসলো। প্রায় ঘন্টাখানেক আগে জ্ঞান ফিরেছে তার। তবে অভিনবের সাথে মাহিনকে দেখে সবটা খোলাখোল লাগছিল। গাড়িতে বসে থেকে সবটা শুনে নেয় ও। অভিনব যে কি না ওর স্বপ্নের পুরুষ, সেই মানুষটাই ওকে ঠকালো। বিষয়টা ভাবতেই কান্না পাচ্ছে ওর। ধারালো মস্তিষ্কের অধিকারী অভিনব। চটজলদি সবটা বুঝে গেল সে। এক্সপ্লেন করার সুযোগ অব্দি পেল না। তার আগেই ঝিল হেঁচকি তুলে বলল, এইভাবে ঠকালেন আমায়, এইভাবে কষ্ট দিলেন। কখনো ভাবতে পারিনি আমার লাইফের প্রথম সম্পূর্ণ একা করা একটা ট্রাভেলটা আমার আইডল নিজে এসে ভেঙে দিলেন। আই হেট ইউ না, আই হেট ইউ। বাক্যদ্বয় বুকের ভেতর সুচালো ব্যথার সূচনা করলো। মাথার সামনে থাকা ঘড়ির কাঁটা গিয়ে ঠেকলো ঠিক 12টায়। ঝনঝনে শব্দে তুলে জানান দিল বসন্তের আগমন। চারপাশ থেকে বাঁশি ফাটার শব্দ শোনা যাচ্ছে। কেউ কেউ খুব চেঁচাচ্ছে। কপাল বেয়ে নেমে গেল ঘামের তরল স্রোত। রক্তহীন যেন শরীর। এই বসন্তের ঝিলকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চূড়ান্তে ঘোরানোর কথা ছিল তার, অথচ সে উল্টো পথে হেঁটে সবটা শেষ করে দিয়েছে। করেছে ঝিলের স্বপ্ন ভঙ্গন।
অভিনব আর 1 সেকেন্ডও দেরি না করে বেরিয়ে পড়লো সেই স্থান থেকে। মুখে হাত গুজে দিয়ে কাঁদছে মেয়েটা। সমস্ত অনুভূতি আর মনের ভেতরে সুপ্ত প্রেমময় বসন্ত সবকিছু মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল, কেমন লাল বসন্ত হয়ে গেল ধূসর। ফারহান এই মুহূর্তে যে স্থানে অবস্থান করছে সেখানে নেটওয়ার্ক নেই, ফোনটা কাজ করছে না অনেকক্ষণ যাবত। ব্যক্তিগত কারণে এখানে এসেছিল সে। সাম্প্রতিক বাবার থেকে বেশ অনেকগুলো টাকা ধার হিসেবে নিয়েছিল, বিজনেস শুরু করেছে প্রতিবেশী দেশ ভারতের একটি ইন্ডাস্ট্রির সাথে শেয়ারে বিজনেস। কাজ শুরু করার পূর্বে বাজেভাবে সার্ভার ডাউন হয়ে গেছে। কিছুটা চিন্তিত হলো সে, কারোর সাথে যোগাযোগও করা যাচ্ছে না। ওদিকে ফারাবির খোঁজ খবরও নেওয়া হচ্ছে না। মেয়েটা বড্ড চঞ্চল প্রাকৃতিক, মনটা কেমন কুলকাইছে, ভেতরটা স্বস্তি পাচ্ছে না একদম। অন্তঃকরণ জানান দিতে চায় বারংবার, ফারাবি নিশ্চয়ই যে কোনো উপায় মেলাতে উপস্থিত হবে। হেই মিস্টার ফারহান, আপনি কি কোনোভাবে চিন্তিত? নো নো মিস্টার রায়, আমি একদমই ঠিক আছি। সার্ভার ঠিক হয়েছে কি? না, প্রাকৃতিক কারণে সার্ভার ডাউন হয়ে গেছে, খুব সম্ভবত খুব দ্রুতই ঠিক হয়ে যাবে আশা করা যায়। ও ওকে। কিছুক্ষণ যেতেই একজন লোক এসে জানালেন কিছুদিন ধরেই এলাকায় কোনো প্রকার নেটওয়ার্ক নেই, আর সেটা ওদের থেকে লুকানো হয়েছে। রাগে গজগজ করতে লাগলেন মিস্টার রায়। ফারহান খুব স্বাভাবিক আর নর্ম কণ্ঠে বলল, আমরা অন্য কোথাও কাজটা করতে পারি না? বাট কিছুটা সময় লাগবে যে মিস্টার ফারহান। সমস্যা নেই, আপনি অন্য স্থান নির্বাচন করুন। মূলত দ্রুত কাজ শেষ করে ফিরতে যাচ্ছে ফারহান। ওর ভেতরটা অস্থির হয়ে আছে, কিছুতেই শান্তি মিলছে না। এই স্থান ত্যাগ না করা অবধি কোনো খবরও পাওয়া যাবে না। মনে মনে নানান পরিকল্পনা সাজালো সে। এই নেটওয়ার্কবিহীন এলাকাতে বের হতে পারলেই সমস্ত তার প্রয়োগ চালাবে। ভ্যালেন্টাইন ডে স্পেশাল ডেকোরেশন সেজে উঠেছে চারপাশ। কপতিরা দলে দলে বেঁধেছে লাল রঙা জুতি। আবার কেউ কেউ বসন্ত উৎসব পালনে মেতে উঠেছে। জানালা দিয়ে সেই সবই দেখছে ফারাবি। ইস, কি সুন্দর মনোরঞ্জন দৃশ্য, মন প্রাণ জুড়ে যায়। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।